বন্ধুরা, ইন্টারভিউয়ের বহুল জিজ্ঞাসিত প্রশ্নের যে আমি সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার পার্ট 3 নিয়ে আলোচনা করব। এর আগে অলরেডি পার্ট 1 এবং 2 আমি আপলোড করে দিয়েছি। যারা আগের ক্লাসগুলি দেখোনি তারা অতি অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে। তার কারণ প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ গত বছরগুলিতে তোমাদের এই ইন্টারভিউতে যে প্রশ্নগুলো প্রচুর পরিমাণে বহু জনকে জিজ্ঞেস করা হয়েছে, সেগুলো কিন্তু আমি কভার করার চেষ্টা করছি। আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। এখানেতে দেখো যে প্রশ্নগুলো দিয়েছে, এই টাইপগুলো যদি দেখো বুঝতে পারবে এই প্রশ্নগুলো যদি তোমাদেরকে করা হয় সাথে সাথে অর্থাৎ তাৎক্ষণিক কিন্তু তোমার প্রিপারেশন না রাখলে, অর্থাৎ এগুলোর উত্তর যদি তুমি ঠিকঠাকভাবে জেনে না যাও তাহলে কিন্তু উত্তর দিতে পারবে না। তাই অতি অবশ্যই মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমরা তোমাদের মতো করে যদি চাও এগুলো কিন্তু রেডি করতে পারো। তো সকলেই মনোযোগ দিয়ে ক্লাসগুলি দেখো। আশা করছি তোমাদের সামনে যে ইন্টারভিউ হবে অর্থাৎ সম্ভবত ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথমের দিকে, সেখানেতে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের জিজ্ঞাসা করবে। কারণ প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞাসা করেছে এবং পরবর্তী সময়েতেও কিন্তু এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। দেখো, তোমাকে প্রশ্নটা এভাবে করতে পারে যে তোমার সব থেকে বড় শক্তি কী, বা তোমার মধ্যে রয়েছে এমন দুটি পজিটিভ দিক বলো। প্রশ্ন আমাকে এভাবে করতে পারে। সেক্ষেত্রে আমরা কি উত্তর দেব? দেখো, এই ধরনের প্রশ্ন করলে অনেকে উত্তর কি দেবে জানো? অনেকে উত্তর যেটা গতানুগতিক যে উত্তরটা দেয় সেটা হলো যে আমি খুব সহজে শিশুদের মধ্যে মিশে যেতে পারি। কিন্তু এই উত্তরটা অনেকেই দেবে। তাই তোমাকে চেষ্টা করতে হবে, তুমি ইন্টারভিউ দিচ্ছ মানে তোমাকে ইউনিক কিছু করার। অন্যদের থেকে তুমি যখন আলাদা করবে না, তোমার কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু তত বেশি থাকবে। এখানে আমি যে উত্তরটা দিয়েছি দেখো, তোমাদের কাছে কতটা মনে হচ্ছে যে ভালো এই উত্তরটা দেওয়া যাবে কিনা তোমরা নিজেরাই দেখো। দেখো, প্রথমত বলবো যে স্যার আমার পক্ষে সমাধানযোগ্য এমন যে কোনো সমস্যা আমি সমাধান না হওয়া পর্যন্ত চেষ্টা করি সেগুলিকে সমাধান করার। এটা আমার একটা প্রথম পজিটিভ দিক হলো। দ্বিতীয়ত, আমি পারিপার্শ্বিক অবস্থার সাথে নিজেকে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারি এবং নিজের কাজ আমি নিজেই করতে ভালোবাসি, যার ফলে আমার সেই কাজের প্রতি আমি সন্তুষ্ট থাকতে পারি। এখন এই দুটো যদি তুমি তোমার পজিটিভ দিক বলো, দেখো তুমি যে আগামী দিনের শিক্ষক বা শিক্ষিকা হবে তার সাথে সাদৃশ্য রেখেই কিন্তু তুমি এই দুটো পজিটিভ দিক বললে। এই দুটো পজিটিভ দিক দেখো ইন্টারভিউয়ারদের কাছে খুব ভালোভাবে কিন্তু গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এই দুটো পজিটিভ দিক যদি তুমি বলো, দেখবে অন্যদের থেকে তুমি কিন্তু ইউনিক বলছো, অর্থাৎ তোমার কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। দেখো না, তোমরা নিজেরাই বিচার করে বলো যে দুটো পয়েন্ট বললাম সেই দুটো পয়েন্ট শুনতে ভালো লাগছে কিনা। বোঝা গেছে? এবারে তোমরা তোমাদের নিজেদের মতো করে বলতে পারো, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই মনে রাখবে এই যে আমি উত্তরটা দিলাম এই উত্তরটার কিন্তু আরও অনেক প্রশ্ন হতে পারে। যেমন তোমাকে বলতে পারে যে তোমার এমন দুটি গুণ বলো যে দুটি গুণের কারণে গুরুজনেরা এবং তোমার সহপাঠী শিক্ষক মহাশয়রা তোমার সেই সমস্ত গুণের প্রতি আকৃষ্ট হয়। প্রশ্নটা বলতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আমার এই দুটোই উত্তর হবে। আবার বলতে পারে যে তোমার মধ্যে এমন কি ভালো দিক রয়েছে যেগুলি তোমাকে ভবিষ্যতে সফলতা এনে দেবে। প্রশ্ন এভাবে করতে পারে। দেখো, এই দুটো উত্তর যদি তুমি বলো তাহলে কিন্তু সমস্ত প্রশ্নগুলোর এই রিলেটেড প্রশ্নগুলোর কিন্তু উত্তর হয়ে যাচ্ছে, তোমাকে নতুন করে রেডি করতে হচ্ছে না। তাই চেষ্টা করো যে উত্তরটা বলবে সেই উত্তরটা যেন অনেকগুলো প্রশ্নকে কভার করে। বোঝা গেছে? চলো নেক্সট দেখো। পরে আমি যেমন দেখলাম আমার পজিটিভ দিক, ঠিক একইভাবে আমাকে ক্রস কোশ্চেন করতে পারে যে আমার কি নেগেটিভ দিক রয়েছে, তাই না? তাহলে এইভাবে প্রশ্নটা করতে পারে যে তোমার দুর্বলতা বলো বা তোমার দুটি নেগেটিভ দিক বলো। তখন আমি কি বলবো? এটার ক্ষেত্রেও অনেকে গতানুগতিক পদ্ধতিতে যে উত্তরটা দেয়, যেটা বলে যে স্যার আমি খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি। দেখো, তুমি যখন ওটা বলবে না, অনেকজনই সেই কিন্তু ওটার উত্তর কিন্তু ওটাই বলবে। তাই চেষ্টা করতে হবে ইউনিক কিছু বলার। এখন আমি যেটা বলবো সেটা দেখো, স্যার আমি আমার প্রথম নেগেটিভ দিকের কথা যদি বলি সেটা হলো, বিশেষ করে কেউ যদি আমার কাছ থেকে সাহায্য চায় আমি সরাসরি তাকে না বলতে পারি না। এর ফলে মাঝে মাঝে আমার নির্ধারিত কাজের সময়সূচি বা শিডিউল এলোমেলো হয়ে যায়। তবে স্যার এখন আমি আমার কাজের অগ্রাধিকার বা যেটা প্রায়োরিটি বলছি ঠিক করে নিয়েছি এবং জরুরি কাজের সময়ে আমি না বলা অভ্যাস তৈরি করছি। দেখো কতটা গ্রহণযোগ্যতা পেল। দ্বিতীয়ত যদি আর একটা বলি নেগেটিভ দিক, তাহলে বলতে পারি, দেখো এটাও খুব সুন্দরভাবে দিয়েছি। দ্বিতীয়ত দেখো
এখানে বলবো যে স্যার, বিভিন্ন অবলা প্রাণীর প্রতিকূল অবস্থা দেখলে আমার খুব কষ্ট হয়। আমি যতটা সম্ভব চেষ্টা করি তাদেরকে সুরক্ষিত করার। এর ফলে অনেক সময় আমার বিভিন্ন ব্যক্তির সাথে বচসা এবং তর্কাতর্কিতে আমি জড়িয়ে পড়ি। কত সুন্দরভাবে তুমি বললে। দেখো, অন্যদের থেকে তুমি আলাদা বলছো মানে তোমার কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। দেখো, এই দুটো পয়েন্ট তুমি যদি বলো তাহলে দেখবে যারা ইন্টারভিউয়ার রয়েছে তাদের কাছে কিন্তু গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি হবে অন্যদের থেকে। ফলে তোমার কিন্তু চান্স বেশি থাকবে। চেষ্টা করো ইউনিক কিছু করার, ঠিক আছে? নেক্সট দেখো, এখানে প্রশ্ন করতে পারে যে তোমার এমন একটি জটিল বা কঠিন পরিস্থিতিতে কাজ করার দক্ষতার পরিচয় দাও। আমরা কি বলবো? তাহলে এটার উত্তর তোমরা তোমাদের মতো করে দিতে পারো, কিন্তু মনে রাখবে তোমরা যে উত্তরটা দেবে সেটার যেন একটা গ্রহণযোগ্যতা থাকে। মিথ্যা করে বানিয়ে তুমি কিছু বলতে গেলে সেটা ধরা পড়ে যাবে। কিন্তু অবশ্যই মাথায় রেখো, যেটুকু বলবে সেটা যেন তুমি বাড়ি থেকে রেডি করে যাও। যদিও মিথ্যা করে বলো, সেটা যেন তোমাকে দেখে বোঝা না যায়, তোমার মধ্যে যেন স্বতঃস্ফূর্ততা ভাব থাকে। ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আমি এখানে বলবো যে স্যার, আমার সেই দিনটা আজও মনে পড়ে যে দিন আমি একজন বৃদ্ধা মহিলাকে রেল লাইনের ক্রস করার সময় একটা দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছিলাম। সেই দিনটা ছিল আমার জীবনের সেরা প্রাপ্তি, কারণ সেই দিনই আমি একজন মানুষের প্রাণ বাঁচিয়েছিলাম। আর এটা আমাদের ব্যান্ডেল জংশনের কাছাকাছি একটা ঘটনা ছিল। এবারে যদি বলে ঘটনাটা সম্পর্কে ডিটেলস বলতে, আমি বলতে পারবো, কোনো অসুবিধা নেই। দেখো, এইভাবে যদি তোমরা বলো না, তাহলে দেখো শুনতেও ভালো লাগছে এবং যারা ইন্টারভিউয়ার রয়েছে তাদের কাছে কিন্তু গ্রহণযোগ্যতাও পাচ্ছে। তুমি একটা মানুষের প্রাণ বাঁচিয়েছো, এটা কিন্তু তোমার কাছে একটা কঠিন এবং জটিল পরিস্থিতিতে কাজ করার একটা চরম দক্ষতা। তাই তোমরা কিন্তু চেষ্টা করো কোনো মানুষের প্রাণ বাঁচানোর ঘটনাকে এখানে তুলে ধরার। অনেক কিছু হতে পারে, কিন্তু এটা চেষ্টা করো, কারণ তুমি কি বলো যে একটা মানুষের প্রাণ বাঁচানোর থেকে বড় কি কাজ হতে পারে, তাই না? তাহলে তুমি এটা বলতে পারো। এবারে এই প্রশ্নটা যেটা আমি করলাম এবং তার যে উত্তরটা, এই উত্তরটা কিন্তু অনেক প্রশ্নের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন ধরো, যদি জিজ্ঞেসে করে যে তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনা বলো, সেটাও সেক্ষেত্রেও তুমি এটা বলতে পারবে, কারণ তুমি একটা মানুষের প্রাণ বাঁচাচ্ছ, সেটাই তোমার জীবনে একটা স্মরণীয় ঘটনা। সেক্ষেত্রেও কিন্তু আমরা এই উত্তরটা বলবো, এটা মাথায় রাখবে। এরপরে দেখো, আমরা দেখব, দেখো এরপরে যে প্রশ্নটা আমি দিয়েছি এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রচুর জনকে জিজ্ঞেস করেছে এবং আগামী দিনেও কিন্তু তোমাদের অনেককে জিজ্ঞেস করবে যে তোমার হবি কি বা তোমার শখ কি, বা বলতে পারে অবসর সময়ে তুমি কি করতে ভালোবাসো বা তোমার পছন্দের কাজ কোনটি। যাই বলুক না কেন, আমার সেই উত্তর একটাই হবে। এখন আমি এখানেতে দেখো, প্রত্যেকের নিজের মতো হবি বলবে, কিন্তু হবি বলার সাথে সাথে মনে রাখবে তুমি যে হবিটা বলছো সেটা যেন মানে সেটা সম্পর্কে তোমার জন্য একটা স্বচ্ছ ধারণা থাকে। আমি কিছু উদাহরণ দিয়েছি যে কি টাইপের প্রশ্ন এখানে করতে পারে। তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে স্যার আমার এই হবি রয়েছে, আমাকে কেমন ধরনের প্রশ্ন করতে পারে, তার একটা দেখো আমি নমুনা এখানে দিয়েছি। এবারে ধরো কেউ বলল যে স্যার আমার গাছ লাগাতে ভালো লাগে, আমি গার্ডেনিং করতে ভালোবাসি। এবারে অনেকে ভাবছে যে আমি যদি গাছ লাগানোর কথা বলি বা গার্ডেনিংয়ের কথা বলি তাহলে আমাকে সেইভাবে কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না। তুমি জানো যে এখান থেকে কত প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে পারে, কত কঠিন প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে পারে যেগুলো তুমি উত্তর দিতে পারবে না। তাই যেটা তোমার হবি হবে তার পিছনের বিষয়বস্তুগুলো অর্থাৎ সেই সম্পর্কিত তথ্য কিন্তু অবশ্যই জেনে যাবে, না হলে কিন্তু বিপদে পড়ে যাবে। এবারে ধরো কেউ বললো যে স্যার আমার গাছ লাগাতে বা গার্ডেনিং করতে ভালো লাগে, তাকে কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে? দেখো, প্রথমত জিজ্ঞেস করতে পারে যে মাটি ছাড়া গাছ প্রতিপালন বিদ্যাকে আমরা কি বলে থাকি। বলতে পারে যে আপনি কীটনাশকের জন্য জৈব সার না রাসায়নিক সার ব্যবহার করবেন। এবারে ধরো তুমি বললে যে আমি জৈব সার ব্যবহার করি, তোমাকে জিজ্ঞেস করতে পারে এমন দুটো জৈব সারের নাম বলুন। বা তুমি যদি বলো রাসায়নিক সার ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে বলতে পারে যে তুমি এমন দুটো রাসায়নিক সারের নাম বলো যেগুলো কীটনাশকের জন্য আমরা ব্যবহার করি। আবার বলতে পারে যে হার্বিসাইড তোমরা অনেকেই জানো যে হার্বিসাইড হচ্ছে কি করি আমরা বিভিন্ন আগাছা নাশ করতে ব্যবহার করি। তো হার্বিসাইড কেন ব্যবহার করা হয়, কিসের জন্য, বা কয়েকটা হার্বিসাইডের নাম জিজ্ঞেস করতে পারে। আবার বলতে পারে যে আপনি হঠাৎ দেখলেন আপনার বাগানের কোনো গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, এমতো অবস্থায় আপনি কি পদক্ষেপ নেবেন। পরিস্থিতি অনুযায়ী প্রশ্ন করতে পারে তোমাকে আপনার পছন্দের গাছ কোনটি এবং সেই গাছের বিজ্ঞানসম্মত বা সায়েন্টিফিক নেম কি জিজ্ঞেস করতে পারে একটি জৈব ছত্রাকনাশকের নাম বলুন। জিজ্ঞেস করতে পারে যে ফল পাকানোর জন্য কোন হরমোন আমরা ব্যবহার করে থাকি, এবং প্রশ্ন করতে পারে যে কতগুলি উদ্ভিদ হরমোনের নাম বলুন।
প্রশ্ন করতে পারে যে আচ্ছা আপনি আপনি যে বললেন আপনার গাছ লাগাতে ভালো লাগে, আপনি স্কুলের শিশুদেরকে গাছ লাগাবার পদ্ধতি হিসাবে কোন পদ্ধতিতে গাছ লাগানো শেখাবেন সেটা আমাদেরকে একটু বলে শোনান। কারণ গাছ লাগাবারও একটা পদ্ধতি রয়েছে, আমি গাছ নিয়ে এলাম আর মাটিতে বসিয়ে দিলাম সেটা তো নয়। যেমন হাত ধোয়ারও পদ্ধতি রয়েছে, সেই রকম গাছ লাগানোরও কিন্তু পদ্ধতি রয়েছে। এই ধরনের প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে পারে। জাস্ট আমি একটা ধারণা দিয়ে রাখলাম। তাই যেটা হবি হবে সেটার কিন্তু ব্যাকগ্রাউন্ড অবশ্যই জেনে যাবে। এবং দেখো, কারো যদি হবি গান করা হয় তাকে কত প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, অনেক প্রশ্ন হয় কীরকম। যেমন ধরো বলতে পারে যে আচ্ছা আপনি তো বললেন আপনার গান করতে ভালো লাগে, আপনার পছন্দের শিল্পীকে। এবারে ধরো কেউ বললো আমার পছন্দের শিল্পী শ্রেয়া ঘোষাল বা অরিজিৎ সিং, তাকে সেই রিলেটেড প্রশ্ন করতে পারে। এবার বলতে পারে তার গাওয়া একটা বিখ্যাত গান শোনান তো। আবার বলতে পারে যে কেউ যদি বললো শ্রেয়া ঘোষাল আমার ভালো লাগে, তাহলে বলতে পারে যে শ্রেয়া ঘোষালের বাড়ি কোথায় বা কোথায় তিনি জন্মেছেন সেটা বলতে পারে। গ্র্যামি অ্যাওয়ার্ড, এই গ্র্যামি অ্যাওয়ার্ড কত সাল থেকে দেওয়া হয়, তোমাকে জিজ্ঞেস করবে না যে গ্র্যামি অ্যাওয়ার্ডটা কিসের জন্য দেওয়া হয়, বলতে পারবে? বলবে না, কারণ তুমি জানো যে গ্র্যামি অ্যাওয়ার্ডটা মিউজিকের জন্য দেওয়া হচ্ছে, সঙ্গীতের জন্য। কিন্তু গ্র্যামি অ্যাওয়ার্ড কত সাল থেকে দেওয়া হচ্ছে আপনি জানেন? এটা প্রশ্ন করতে পারে। করতে পারে যে প্রথম ভারতীয় হিসাবে কে গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন, ভারতের প্রথম সঙ্গীত শিল্পী হিসাবে কাকে ভারতরত্ন দেওয়া হয়েছে। কিছুদিন আগেই আমরা দেখলাম যে লতা মঙ্গেশকর প্রয়াত হয়েছেন, আপনি বলতে পারবেন লতা মঙ্গেশকর কত সালে ভারতরত্ন পেয়েছিলেন? প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। সম্প্রতি জুবিন গর্গ প্রয়াত হয়েছেন, উনি কিভাবে প্রয়াত হয়েছেন বলতে পারবেন, বা কোথায় হয়েছেন প্রয়াত সেই সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। তার কিছু দু একটা গানের কথা জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? এবং কয়েকজন আন্তর্জাতিক শিল্পী, সঙ্গীত শিল্পীর নামও কিন্তু জিজ্ঞেস করতে পারে। এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো এগুলো কিন্তু রেডি করতে হবে। এবার কেউ যদি বলে যে আমার হবি হচ্ছে নাচ, তাকে কি ধরনের প্রশ্নগুলো করতে পারে? দেখো, অনেক প্রশ্ন হয়, কারণ আমরা জানি যে আমাদের ভারতের ধ্রুপদী নৃত্য রয়েছে। এবার ধ্রুপদী বা ক্লাসিক ডান্সের মধ্যে অনেক প্রশ্ন হয়। দেখো এরকম বলতে পারে যে আপনি বললেন আপনার নৃত্য ভালো লাগে, আপনি বলতে পারবেন যে ভারতের কতগুলি ধ্রুপদী নৃত্য রয়েছে। যামিনী কৃষ্ণমূর্তি নাম শুনেছেন, উনি কোন নৃত্যের সাথে যুক্ত আপনি বলতে পারবেন? বা বলতে পারি যে মোহিনীঅট্টম নৃত্যটি, এই যে মোহিনীঅট্টম যে আমরা ধ্রুপদী নৃত্য জানি, এই মোহিনীঅট্টম নৃত্যটির নাম শুনেছেন, ওটা কোন দেবতাকে উৎসর্গ করে করা হয় বলতে পারবেন? বা বলতে পারে পশ্চিমবঙ্গের কোন জেলাটিতে ছৌ নাচ বিখ্যাত, ঠিক আছে? বা বলতে পারে, আবার তুমি যখন বললে উত্তর দিলে পুরুলিয়া, তখন তোমাকে জিজ্ঞেস করতে পারে যে পুরুলিয়া ছাড়া ভারতের আর কোন রাজ্যে ছৌ নাচ আমরা দেখতে পাই, জিজ্ঞেস করতে পারে। জিজ্ঞেস করতে পারে আপনি বলতে পারবেন যে সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি একটা নৃত্যের সাথে যুক্ত, তিনি কোন নৃত্যের সাথে যুক্ত? আমাদের যেই প্রতিটি ধ্রুপদী নৃত্য রয়েছে, এই প্রত্যেকটি ধ্রুপদী নৃত্য হিন্দুদের যে সমস্ত দেবদেবী তাদেরকে কিন্তু নির্দেশ করে। এখন এই বিভিন্ন সেখানের মধ্যে বিভিন্ন পৌরাণিক কাহিনী বা এই নৃত্যের মধ্যে ফুটে ওঠে। তো আপনি বলতে পারবেন যে কোন নৃত্যটি কোন দেবদেবীকে নির্দেশ করে, বা কোন পৌরাণিক কাহিনী সেই নৃত্যের মধ্যে প্রস্ফুটিত হয়। এইভাবে প্রশ্ন করতে পারে, অনেক প্রশ্ন হতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখে নিও। এবারে কেউ যদি বলে আমার আবৃত্তি করতে ভালো লাগে, তাকেও দেখো অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। যে আমি একটা বেসিক ধারণা দিয়ে রাখছি তোমাদের, ঠিক আছে? অবশ্যই ভালো করে দেখো। তাকে প্রশ্ন করতে পারে যে আপনি বললেন আবৃত্তি করতে আপনার ভালো লাগে, তাহলে যারা আবৃত্তি করে তাদেরকে আমরা কি বলি আপনি বলতে পারবেন? বা বলতে পারে যে মমতা ব্যানার্জির কোনো কবিতা বা ছোড়া পড়েছেন, তাহলে যদি পড়ে থাকেন তাহলে একটা বলে শোনান্ত বা আবৃত্তি করে শোনান্ত, বলতে পারে। এবারে অনেকে বলবে এই ধরনের প্রশ্ন আবার করে নাকি, মনে রেখো সম্প্রতি মমতা ব্যানার্জির লেখা কিছু বই কিন্তু আমাদের স্কুল লাইব্রেরিতে রাখার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যতই তার কবিতাগুলোকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা করি না কেন, এই কবিতাগুলো, এই সমস্ত কিছু বই, তার লেখা বেশ কিছু বই কিন্তু স্কুলে কিন্তু স্থান পেয়েছে। তাই এখান থেকে প্রশ্ন করার সম্ভাবনা কিন্তু প্রবল, মাথায় রেখো। তারপরে দেখো এভাবে প্রশ্ন করতে পারে যে আবৃত্তি এবং ছোড়ার মধ্যে পার্থক্য কি। আমি তার জন্য ভিডিও করে দিয়েছি, বাংলার যে ক্লাসটা দিয়েছি তোমাদেরকে কি কি প্রশ্ন করতে পারে সেখানে কিন্তু এগুলো পেয়ে যাবে। কবিতার ছোড়ার মধ্যে পার্থক্য কি, যে কোনো একটি প্রচলিত ছোড়ার নাম বলুন, এভাবে প্রশ্ন করতে পারে। পশ্চিমবঙ্গের কয়েকজন আবৃত্তি শিল্পীর নাম যদি আপনি জেনে থাকেন সেগুলো বলুন, বা আপনি আপনার পছন্দ মতো একটি আবৃত্তি করে আমাদেরকে শোনান, এই টাইপের প্রশ্ন করতে পারে। দেখো এবারে অনেকে জিজ্ঞেস করছিলে যে আমার ছবি আঁকতে ভালো লাগে, তো যাদের পেন্টিং বা ছবি আঁকা ভালো লাগে তাদেরকে কি কি প্রশ্ন করতে পারে। প্রথম প্রশ্ন করতে পারে যে সহজ পাঠে যে ছবিগুলি এঁকেছেন তাকে, মানে কে এঁকেছেন তার নাম কি আপনার জানা আছে, আপনি কি বলতে পারবেন? এভাবে প্রশ্ন করতে পারে। প্রশ্ন করতে পারে পশ্চিমবঙ্গের এমন কয়েকজন চিত্রশিল্পীর নাম বলুন। পটচিত্র, এই পটচিত্র আমরা কোথায় দেখতে পাই এবং পটচিত্র কিভাবে তৈরি করা হয় জিজ্ঞেস করতে পারে। জিজ্ঞাসা করতে পারে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা যে কোনো একটি ছবির নাম,
জিজ্ঞেস করতে পারে গগনেন্দ্রনাথ ঠাকুর, আমরা জানি গগনেন্দ্রনাথ ঠাকুর, এই গগনেন্দ্রনাথ ঠাকুরের কিছু চিত্রের নাম জিজ্ঞেস করতে পারে। জিজ্ঞেস করতে পারে যে মধুবনী আর্ট, যেটা আমরা বিহারে দেখতে পাই, আমরা তো জানি প্রত্যেকেই যে মধুবনী আর্ট কোথায়, বিহার রাজ্যে, কিন্তু তোমাকে এভাবে জিজ্ঞেস করতে পারে যে মধুবনী আর্ট বিহারের কোন জায়গায় বিখ্যাত, বলতে পারবেন? জায়গাটা উল্লেখ করে দিতে পারে। মিথিলা, মানে আমরা যে মিথিলা যে জায়গাটা জানি সেখানে মধুবনী আর্টটা বিখ্যাত, তো সেই জায়গাটা কিন্তু আমাদের উল্লেখ করে দিতে পারে। এই টাইপের প্রশ্ন কিন্তু করতে পারে। এবারে যাদের ধরো হবি ক্রিকেট, তাদেরকে কি টাইপের প্রশ্ন করতে পারে দেখো, তাদেরকে এই ধরনের প্রশ্ন করতে পারে যে প্রথমেই যে ক্রিকেট মাঠের যে পিচের দৈর্ঘ্য সেটা কত বলতে পারবেন। প্রশ্ন করতে পারে যে আমরা ক্রিকেট খেলার সময় যে LBW এই শব্দটা ব্যবহার করি, এর পুরো নাম কি আপনার জানা আছে? প্রশ্ন করতে পারে সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে ক্রিকেটকে অলিম্পিকে যুক্ত করা হবে, আপনি বলতে পারবেন যে কত সালে এই ক্রিকেটকে অলিম্পিকে যুক্ত করা হবে। প্রশ্ন এভাবে করতে পারে যে ক্রিকেট খেলার সাথে যুক্ত এমন কয়েকটি শব্দের নাম বলুন। জিজ্ঞেস করতে পারে ক্রিকেট খেলার সাথে যুক্ত এমন কয়েকটি ট্রফির নাম বলুন। জিজ্ঞেস করতে পারে IPL ভারতে কত সাল থেকে শুরু হয়। জিজ্ঞেস করতে পারে ICCর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন। জিজ্ঞেস করতে পারে ICCর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। জিজ্ঞেস করতে পারে ভারতের এখন পর্যন্ত কতগুলি বিশ্বকাপ ক্রিকেট ভারত জয়লাভ করেছে। জিজ্ঞেস করতে পারে যে ভারতের ক্রিকেট দলের অধিনায়ক হিসাবে আপনি কাকে আগিয়ে রাখবেন, বা যেই খেলোয়াড়কে বা যে ক্রিকেটারকে আপনি আগিয়ে রাখছেন সেই ক্রিকেটারের কেন সেই ক্রিকেটারকে আপনি আগিয়ে রাখছেন, আপনার যুক্তিতে সে কেন আগিয়ে থাকছে সেটা আপনি বলুন। জিজ্ঞেস করতে পারে, বলতে পারে যে ভারতের প্রথম ওয়ানডে ক্রিকেটে 100 রানকারী ক্রিকেটারের নাম। জিজ্ঞেস করতে পারে যে টেস্ট ক্রিকেটে প্রথম কোন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় 100 রান করেছিলেন। জিজ্ঞেস করতে পারে পৃথিবীর বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, যেটা আমাদের ভারতেই রয়েছে তোমরা জানো, সেই স্টেডিয়ামটা কোথায় অবস্থিত, বর্তমানে এটার নাম কি। ঠিক আছে, এই সমস্ত জিজ্ঞেস করতে পারে। জিজ্ঞেস করতে পারে যে তোমাদের যে আরও তো অনেক খেলা রয়েছে, তাহলে সেখানে এত খেলার মধ্যে তোমার কেন ক্রিকেট খেলাটাকেই তোমার পছন্দ মনে হলো, সেই সপক্ষে তোমার যুক্তি বলো। তাই না, এই টাইপের প্রশ্নগুলো তোমাদের জিজ্ঞেস করতে পারে। আমি একটা ধারণা দিয়ে রাখলাম, বোঝা গেছে? তাই যার যেটা হবি হবে অবশ্যই সেই সম্পর্কে কিন্তু একটা বিষয়বস্তু সম্পর্কে স্বচ্ছ ধারণা কিন্তু অবশ্যই জেনে যাবে। দেখো অনেক প্রশ্ন দিয়েছি এখানেতে, এমনটাও জিজ্ঞেস করতে পারে ক্রিকেট রিলেটেড, কারণ ক্রিকেট কিন্তু অনেকের পছন্দের একটা হবি। ঠিক আছে, তো অনেকেই কিন্তু বলতে পারো যে ক্রিকেট খেলা পছন্দ করে, সেক্ষেত্রে অনেকেরই হবি কিন্তু ক্রিকেট। তো সেক্ষেত্রে অনেক প্রশ্ন হয়, আমি কিছু দিয়ে রেখেছি। দেখো 2025 সালে যে ICC ওমেন ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটা কোথায় হয়েছিল, ফাইনাল খেলাটা কোথায় হয়েছিল, এবং দক্ষিণ আফ্রিকাতে মহিলা দলের হয়ে ক্যাপ্টেন কে ছিলেন। আপনার প্রিয় ক্রিকেট প্লেয়ারের নাম বলুন। ঠিক আছে, এই যে আমি এখানে বলেছি যে উনি কেন আপনার কাছে প্রিয় ক্রিকেট প্লেয়ার, কিসের কারণে, ওনার কয়েকটা ভালো গুণ বলুন। এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারে। জিজ্ঞেস করতে পারে যে ভারত কত সালে প্রথম বিশ্বকাপ ক্রিকেট জয়লাভ করেছিল। যুবরাজ সিং, আমরা জানি যে যুবরাজ সিংয়ের একটা রেকর্ড রয়েছে, তিনি 1 ওভারে অর্থাৎ 6টা বলে কিন্তু 6টাই ছক্কা করেছিলেন। সেটা থেকে জিজ্ঞেস করতে পারে যে যে বোলারের বিরুদ্ধে তিনি এই রানটা করেছিলেন সেই বোলারের নাম কি, বা তিনি কোন দেশের খেলোয়াড় ছিলেন, কোথায় ম্যাচটা হয়েছিল, এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে। জিজ্ঞেস করতে পারে ICC T20 ওয়ার্ল্ড কাপ 2026-এর কোথায় অনুষ্ঠিত হবে, অর্থাৎ আপকামিং যে সমস্ত ভেন্যুগুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। জিজ্ঞেস করতে পারে 2জন ভারতীয় মহিলা ক্রিকেটারের নাম বলুন, কারণ বর্তমানে আমরা দেখেছি যে ICC ওমেন ওয়ার্ল্ড কাপে কিন্তু আমাদের ভারত জয়লাভ করেছে, সেক্ষেত্রে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। কিছু আত্মজীবনী, অর্থাৎ ক্রিকেটারের কিছু আত্মজীবনী দিয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে যেমন প্লেয়িং ইটস মাই ওয়ে, এই আত্মজীবনীটি কোন ক্রিকেটারের, তো সেক্ষেত্রে আমাকে উত্তর বলতে হবে। জিজ্ঞেস করতে পারে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিককারী এবং ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিককারী প্রথম ভারতীয় ক্রিকেটারের নাম কি। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে। ক্রিকেট যারা বলবে এগুলো কিন্তু একটু জেনে যেও, একটা তোমাদের আমি ধারণা দিয়ে রাখলাম। এর পরের প্রশ্ন কি রয়েছে দেখো, আমি দেখব। দেখো তোমাদের প্রশ্ন এভাবে করতে পারে যে তোমাকে অনুপ্রাণিত করে কে এবং কেন, কিসের জন্য। দেখো এটা যদি তোমাকে জিজ্ঞেস করে না, তুমি সেই মুহূর্তে এটার উত্তর কিন্তু দিতে পারবে না, খুব সহজে তাড়াতাড়ি পারবে না, তোমার ভাবতেই টাইম লেগে যাবে কে অনুপ্রাণিত করে এবং কেন করে, এটার উত্তর তুমি কিভাবে দেবে যদি প্রিপারেশন না নিয়ে যাও। দেখো কত সুন্দরভাবে এখানে দিয়েছি, তোমরা যদি পুরোটা শোনো তাহলে বুঝতে পারবে যে স্যার আমার অনুপ্রাণিতর প্রথম তালিকাতে রয়েছেন একজন মহান পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। কেন? তার কারণ তিনি শারীরিকভাবে অক্ষম থাকার সত্ত্বেও তিনি এমন কিছু আবিষ্কার করে গেছেন যেগুলি ছাড়া আমাদের পদার্থবিদ্যা অচল।
তিনি হকিংস রেডিয়েশন অর্থাৎ ব্ল্যাক হোল থেকে বিকিরণ, মহাবিশ্বের উৎপত্তি এবং ব্ল্যাক হোল সম্পর্কিত বিভিন্ন জটিল বিষয়কে উপস্থাপন করেছেন এবং সেগুলিকে নিয়ে তিনি বিভিন্ন গাণিতিক তত্ত্ব প্রদান করেছেন, যেগুলি ছাড়া মহাবিশ্ব সম্পর্কে জ্ঞানলাভ অসম্পূর্ণ থেকে যাবে। অর্থাৎ তিনি দেখিয়েছেন যে মহাবিশ্বের রহস্য অনুসন্ধানের শারীরিক সীমাবদ্ধতা কেবলমাত্র কোনো বাধা নয় এবং জীবন যতই কঠিন হোক সফল হওয়ার পথ খুঁজে পাওয়া যায়। তাই চেষ্টা করলে যে কোনো কঠিন কাজকেই সমাধান করা যায়। তার জন্য দরকার অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং জ্ঞান পিপাসা। কত সুন্দরভাবে তুমি বললে, এবং সেটা কিন্তু ইন্টারভিউয়ারদের কাছে খুব ভালোভাবে গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু হঠাৎ করে যদি তোমাকে এটা জিজ্ঞেস করা হয়, তুমি কিন্তু উত্তর দিতে পারবে না। তাই এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই উত্তরগুলো তোমরা তোমাদের মতো করে রেডি করে যাবে, ঠিক আছে? তো এই গেল আমাদের মূলত আজকের ক্লাস। এই ক্লাসের যে নোটগুলো যদি তোমাদের প্রয়োজন পড়ে, যারা নোটস নিতে চাও এই সামনে ইন্টারভিউয়ের জন্য, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ করে আমাদের কাছ থেকে প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড নোটসগুলি তোমরা কিন্তু কালেক্ট করতে পারবে। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।